এদেরকেও ঘাড় ধরে এরা বিদায় করে দিবে। চিন্তা করবেন না, এই জঙ্গি গোষ্ঠী যে 100 বছর বাংলাদেশে থাকবে, 20-25 বছর বাংলাদেশে থাকবে, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আমাদের এই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কি করবে, তাদের যখন স্বার্থটা আদায় করা হয়ে যাবে, আমরা তারা অন্যান্য কান্ট্রিতে এই কাজই করেছে, এবং এদের কিক আউট করবে, তখন এই জঙ্গিদেরকে জাস্ট ধরে ঘাটটা টুস করে মটকে দেবে। জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা কি না আমরা কি ওই পর্যন্ত অপেক্ষা করবো নাকি? জি, আপনি আপনার দেশের স্বার্থ বিকিয়ে দেবেন নাকি তার হাত থেকে তার আগে আপনি দেশটাকে রক্ষা করবেন? অবশ্যই আমাদের দেশকে রক্ষা করবো, অবশ্যই আমার দেশকে আমরা রক্ষা করব, কোনো সন্দেহ নেই। আমরা ওই সুযোগ দিব না, কারণ আমরা জানি যে একবার জঙ্গিরা যদি দেশটাকে গ্র্যাব করে নেয়, আমরা জানি তাদের পরে কিক আউট করবে, ঘাড় মটকাবে তাদের প্রভুরাই, ততদিনে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমরা সেই সুযোগ দিব না। এটারই একটা বক্তব্য, সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তার মানে কি, ওনারা পরিকল্পনা করে এগুলো জারি করছেন, এবং গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে, চার্জশিট দাখিল করা হয়েছে, তাই না? জি, দেখেন এটা মানে কত ভাবে আমাদের যে প্রচলিত আইন তার সঙ্গে সাংঘর্ষিক। সেটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি। এই যে আপনি 20-এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইনের যে ধারাটা আপনি সংশোধন করলেন, 20-এর গজ আপনি অ্যাড করেছেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা, যদি কারো বিরুদ্ধে এই অভিযোগ আইসিটি আদালতে কোনো অভিযোগ করা হয়, তাহলে তার সে কি করতে পারবে না, সে কখনো নির্বাচন করতে পারবে না, সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা, গেল স্থানীয় সরকার থেকে একদম নিচের থেকে একদম টপ পর্যন্ত আপনি সরকারি চাকরিতে কর্মরত থাকতে পারবেন না। ওকে, তাহলে দেখেন, আমি রুমা, আমার খুব নির্বাচন করার ইচ্ছে হয়েছে, আমি আমার যে প্রতিপক্ষ মনে করছে তার বিরুদ্ধে জাস্ট আমি একটা অভিযোগ করে দিব আইসিটি আদালতে, ঝামেলা শেষ। কারণ এই অভিযোগটা আমলে আনা হবে, তারপর এটা আইনি প্রক্রিয়া চলবে, চলতে চলতে কিন্তু নির্বাচন শেষ। তো আমার যে প্রতিদ্বন্দ্বী সে কিন্তু আর নির্বাচন করতে পারছে। দেখেন প্রথম সমস্যা। তারপর আবার দেখেন, আপনি এরা এখন যেটা করেছে, এটা অধ্যাদেশ, অধ্যাদেশের ভিত্তিতে কিন্তু এই চার্জশিট দাখিল বা চার্জশিট, এই গ্রেপ্তারি পরোয়ানা সবকিছু করছে। যে অধ্যাদেশটা আইনে পরিণত হতে হলে, অধ্যাদেশ মানে কি, অস্থায়ী আইন, এটাকে স্থায়ী আইনে পরিণত হতে হলে আপনাকে জাতীয় সংসদের পরবর্তী যে প্রথম সেশন, সেখানে আপনাকে এটা পাশ করতে হবে। আচ্ছা, আপনি ধরেন আজকে প্রচলিত এই মানে অস্থায়ী আইনের ভিত্তিতে আপনি কিন্তু ধরেন এটা চলছে, কবে জাতীয় সংসদ নির্বাচন হবে আর কবে কি হবে আমরা এখন পর্যন্ত জানি না, এবং আপনি শাস্তিও দিয়ে দিলেন। শাস্তিটা যদি কারো, এটা শুধুমাত্র আমি যারা আর্মিতে আছেন তাদের না, আমি রাজনীতিবিদ যারা আছেন সবার কথাই বলছি, আপনি মৃত্যুদণ্ড দিলেন এবং মৃত্যুদণ্ড হলো, এর পরবর্তীতে যখন জাতীয় সংসদ হলো প্রথম সেশনে, এই অধ্যাদেশটা আর আইনে পরিণত হলো না, বাতিল হলো, তখন কি করবেন? আমি যে ভুক্তভোগী, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবার কি করলো? চ্যালেঞ্জ করলো এটাকে, রাইট? চ্যালেঞ্জে তো আপনি যেহেতু আইনই নাই, কাজেই এই বিষয়টা তো তখন সঙ্গে সঙ্গে সবকিছু বেআইনি হয়ে যাচ্ছে, তার মানে এই মৃত্যুদণ্ডটাও বেআইনি হয়ে যাবে। সেক্ষেত্রে যে লোকটা মারা গিয়েছে, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? এটা কি খেলা শুরু করেছেন নাকি? কিভাবে আপনি ক্ষতিপূরণ দিবেন? প্রশ্ন থেকে যায়, তার জীবনে 4-5 বছর, 6 বছর, 7 বছর জেলে খাটলো, সে জেল খাটা যে সময়টা, আপনি ক্ষতিপূরণ কিভাবে দিবেন? যে আর্মিতে কিন্তু আবার একটা ব্যাপার আছে, চাকরি হারা, যে একবার চাকরি হারাবে তার আপিলের সুযোগ নাই, সে কেমন করে তার শপথে ফেরত যাবে? এই যে যার মানসিক সমস্যা, এই যে তার পুরো পরিবার, তার আত্মীয় স্বজন, পুরো দেশ জুড়ে যে অশান্ত একটা পরিস্থিতি বিরাজ করছে এই গ্রেফতারের জন্য বা গ্রেফতারের প্রক্রিয়ার জন্য, তাদেরকে এখন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর্মি তত্ত্বাবধানে। এইটা আপনি আমাকে কিভাবে ক্ষতিপূরণ দিবেন? কোনোভাবে সেটা অসম্ভব নয়, আপনি কোনোভাবে ক্ষতিপূরণ দিতে পারবেন না। আপনি যে মনোবল, আর্মির যে মনোবল ভেঙে দিলেন, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? আজকে আপনি যে রাস্তাটা দেখালেন, আমি বলি সেই রাস্তাটা পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে যদি দেখায়, সে যদি একই কাজ করে। আচ্ছা, আপনাকে আরেকটা এর সাথে যুক্ত করি, এটা কি আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের যে শান্তিরক্ষী মিশনে আমাদের যে সুনাম ছিল সেনাবাহিনীর, সেটা কি একবারে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে না? ওটা তো গেছে, ওটা কেন? আপনি যে আমাদের ICCPR, ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক ও রাজনৈতিক অধিকারের যে আন্তর্জাতিক চুক্তি, সেখানে কিন্তু স্পষ্ট আছে, যদি আপনি
এরকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এরকম কোন আইন, এরকম কোন অধ্যাদেশ জারি করেন, তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়া যারা যুক্ত প্রত্যেকে কিন্তু শাস্তির আওতায় আসবে। আমরা কিন্তু স্পষ্ট দেখছি এই যে আপনি যে ধারাটা সংযোজন করলেন সেটা কিন্তু 100% শুধুমাত্র আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার, ঘায়েল না, মেরে ফেলার জন্য। আপনি তো মৃত্যুদণ্ডের কথা বলছেন, মেরে ফেলার জন্য। আপনি মুখে বলছেন জুলাই আগস্ট গণহত্যা, আপনি যখন কোর্টে যাচ্ছেন তখন বলছেন মানবতা বিরোধী অপরাধ। ডিফারেন্ট কিন্তু টার্ম, রাইট? হ্যাঁ, এবং আপনার প্রেস সেক্রেটারি যখন এগুলো বলছে তার মানে কি? এটা আদালত আর আদালতের হাতে না, এটা 100% ক্যাঙ্গারু কোর্ট। নাহলে কোর্ট কি করবে সেটা কি করে প্রেস সচিব বলেন? তো এরকম একটা পরিস্থিতি তখন আসলে মানে আমি যেটা আশঙ্কা করছি, দেশটা তো আমাদের, যতটা না ইউনুসের তার চেয়ে বেশি আমাদের। ইউনুস ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দিই। সেটা হচ্ছে যে পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক সে কিন্তু চাইলেই এভাবেই সেনাবাহিনীকে, তার যাকে প্রতিপক্ষ মনে হয় তাকে কিন্তু সে এরকম আইনের আওতায় এনে পুরো সেনাবাহিনীটাকে আসলে মানে এটা তো আজকের হ্যাঁ একদম ধ্বংস করে দিচ্ছে, এবং সে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসলে আমি আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই যে যাদেরকে আপনি আটক করেছেন, যাদেরকে আপনি এই আওতার মধ্যে নিয়ে এসেছেন, অপারেশন ক্লিন হার্ট হয়েছিল মনে আছে? এবং সেটা দায়মুক্তি হয়েছিল। হ্যাঁ, আমি এই দায়মুক্তি এটাকে আমি আবার বাতিল করে দিয়ে আমি আবার তাদেরকে পুনরায় শাস্তির আওতায় নিয়ে আসা হবে, শাস্তির আওতায় নিয়ে আসবো। আমি কিন্তু সেনাবাহিনীর ভেতরকার কথা বলছি। আমরা কিন্তু সর্বোচ্চ সম্মানের জায়গায় শুধু না, আমাদের আস্থার জায়গা, কারণ আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের, আমাদের স্বাধীনতা রক্ষার সাংবিধানিক দায়িত্ব আসলে তাদের। সেখানে যদি আপনি হাত দেন তখন এই রাষ্ট্রের আসলে আর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবার বাকিটা থাকে কোথায়? আপনি দেশটাকে কাদের হাতে তুলে দিচ্ছেন? আপনি যে আমাদের সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে দিয়ে দেশটাকে আসলে কি বানাতে চাইছেন? এই যে ব্যর্থ রাষ্ট্র করছেন, আমাদের সংবিধানটাকে ভুলণ্ঠিত করছেন। হ্যাঁ, কি কারণে সংবিধান ভুলণ্ঠিত করছেন? আপনি যখন একটা স্পেশাল আইন করেন তখন আমরা জানি যে প্রচলিত যে আইনগুলো থাকে সে আইনের চাইতে বেশি মানে অগ্রাধিকার পায় হচ্ছে যেটা স্পেশাল আইন, রাইট? কিন্তু সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রতিরক্ষা বাহিনীতে যারা আছে তাদেরকে আপনি তাদের যে আইন, তাদের যে প্রচলিত আইন, সে আইনের মাধ্যমে আপনি তাদের বিচার করবেন। তারপর সেই বিচারে সাজাপ্রাপ্ত হলে তার যখন ওই চাকরিটা থাকবে না তখন আপনি সিভিল আইনে, আমাদের যে আইন আছে সে আইনে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু অলরেডি আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছেন, এইটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? আপনি যে সেনা সদস্যদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেললেন, এইটা আপনি কিভাবে আপনি করে ফেলেছেন? আপনি এখন যদি কান ধরে 20 বার উঠবসও করেন তাতে কিচ্ছু যায় আসে, আপনি করে ফেলেছেন, ঘটনা আপনি ঘটিয়ে দিয়েছেন, ফাঁসি দিলেন, এরপর আপনি কান ধরে উঠবস করলেন, কিছু যায় আসে? আমি তো মরে গেছি রে ভাই। আর ধরে নিলাম যদি সেটা সিভিল প্রশাসনে হতো, তাদের চাকরি চলে গেলে ধরেন 5 বছর পরে আপনি তার বেতন সবেতনে সমর্যাদায় ফিরে আনলেন পয়সা দিয়ে। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তায় তো তাদের ওয়ান টাইম সিস্টেম, চাকরি চলে গেলে আর ফেরত আসা যায় না। তাদের বেলায় তারা কি করবে? আপিলও করতে পারবেন না। হ্যাঁ, আপিলের সুযোগ নাই তাদের। জি, এই ব্যাপারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না সেটাই তো, মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত অর্গান গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে কোথাও যেন, কারণ এটা সেনাবাহিনীর বাকি যারা আছেন তারা কি সম্মানের চোখে দেখছেন না? আপনাদেরকে তো আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে। এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন? আপনার সহকর্মীকে দেওয়া মানে কি আপনার গালে থাপ্পড় বাকি আছে? আপনি তো পথ দেখিয়ে দিলেন যে আপনার গালে থাপ্পড় মারা যায়, মারা যায়। আপনি কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন। হজম করার মানে কি? সেনাবাহিনী যদি এটাকে হজম করে তার মানে কি আপনি ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে আপনাকে চাইলেই চড়ানো যায়। হাসনাত যেটা বলেছিল তাই না, হাসনাত না ওয়াকার, হাসনাত তখন কিন্তু আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী তাকে কোথায় নিয়ে আসা হয়েছে।
হাসনাতের মতো একটা বকে যাওয়া একটা রাস্তার ছেলে, সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে, সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার ফলোয়ারদের দিয়ে স্লোগান দেয়, তখন কি সেনাবাহিনীর কোনো মর্যাদার থাকে অক্ষুণ্ণ? এবং তারপরে কি করলেন সেনাবাহিনী এটাকে খুবই তারা আমার কাছে মনে হচ্ছে কৌশলী বা মানে হাসনাতকে একটা শিশুসুলভ আচরণ, সেই আচরণটাকে তারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা। জি জি আপা, আপনার কাছে আবার আসবো। আমি রোকে আপার কাছে যাচ্ছি। দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমরা কোনো নাটক বলুক, যাই বলুক বা স্যাবোটাজ বলুক, কিন্তু ঘটনাটা কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে। এখন কিন্তু দেশ এবং জাতি এটাকে নিয়ে সামনে চলে আসছে। আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি তার ভুল কর্মকাণ্ডের, এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি, কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি, আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই, এবং আমার দেশের নিরাপত্তার এক নাম্বার যে সংগঠন, এক নাম্বার প্রথম কাতারে যে জান দেওয়ার জন্য প্রস্তুত, সেটা সেনাবাহিনী। আমরা যতই তার সমালোচনা করি, সংবিধানটা তো মাথায় রাখতে হবে, সংবিধানটা মাথায় উপরে রেখে আমি বলতে পারি। আবার আসবো আপনার কাছে। জি রোকে আপা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদেরা প্রথম যেমন এতদিন ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্নভাবে সমালোচনা করতো বিএনপি, হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি 3 তারকা বা 5 তারকা হোটেলে রাখা হয়েছিল, এমনকি আমি ব্যক্তিগতভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল। সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করবো যখন তারা আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে। আমি জানি ব্যক্তিগতভাবে আমার লোক সেখানে উপস্থিত ছিল, আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে বের আসছে, সেইখানে সে কোথায় ছিল আমি সব জানি। কিন্তু এই লোকটা যে এখন বলতেছে ভারতে আমাকে পাগলা গারদে রাখা হয়, আসলেই কি বিএনপি পাগল হয়ে গেল এই কথাটা বলে? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন, পুলিশের ডিআইজি, আওয়ামী লীগকে দলে বেরাতে সব দল উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনার এই পঞ্চগড়ে আমাদের এই জাতীয় ভাতিজারা দুর্নীতি বিরোধী মিছিল করেছে, অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে। ওই যে একজন টপের আসমান থেকে পড়া দরবেশের মতো মনে হয়, ফেরেশতার মতো, সেও 400 কোটি টাকা। আমার আরেক জাতীয় ভাতিজার পিএস 150, 200, 300, 400 কোটি টাকা নিয়েছে। এই ব্যাপারে তারা নিজেরা না করে লং মার্চ করতেছে। 3টা বিষয় যদি একটু বলতেন আপনি প্লিজ। এই 3টা বিষয় তো আমি ভুলে গেলে আমাকে মনে করে দিন। আর তার আগে আমি একটুখানি সেনাবাহিনীতে যেটা হয়েছে, আমি আরিফা রহমান রুমা অনেকদিন পরে আমাদের একসাথে টকশোতে কথা হচ্ছে এক স্ক্রিনে, সেটা ভালো লাগছে। আর শেখ ফরিদ ভাই তো ভীষণ পপুলার মানুষ, হাটে মাঠে ঘাটে সারা বাংলাদেশে বিশ্বব্যাপী উনার ফ্যান। তো আমি খুব এনজয় করছি এই টকশোটা, কারণ অনেক কিছু জানা যায়, শেয়ার করা যায়, সেটা একটা ব্যাপার। আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা। তো আরিফা রহমান রুমা যেটা বলছে আমি কথাগুলোর সাথে খুবই একমত। আমি একটু শুধু যুক্ত করব, সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে একটা ইনস্টিটিউট, বাংলাদেশের একটা শক্তির জায়গা, সেটা সেইখানে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘের ভলকার ট্রুপ যখন বললেন যে, উনি ইন্টারভিউতেই বলেছেন, যেটা সারা বিশ্ব জানে, যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোন রকম দায়িত্ব পালন করেনি। এখানে দুটো বিষয়, যে একটি হচ্ছে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে, শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র্যাবে বা আমি যেখানে থাকি আমাকে দায়িত্বটা পালন করতে হবে। এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেওয়া একটি সংস্থা আদেশ পালন করেছেন জাতিসংঘের একজন ভলকার ট্রুপকে। তো সেদিনই তো যখন এটি তথ্যটি এসছে, সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে। যাই হোক, সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না। এবং তারপরে আমরা দেখলাম এই সকল টোকাই কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছেন। সেনাবাহিনীকে আমরা দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভীষণ শক্তি দিয়ে ভাঙচুর করছে। আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে। আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে এনাফ ইজ এনাফ, বাট
মব আক্রান্ত হচ্ছে জনগণ। আমি জনগণ বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে, ঠিক আছে, আমি সেটা আলাদা টেবিলে রাখলাম। তারা মনে করছে 5ই আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতাকর্মী কেউ না, তাদের মারাটা বোধহয় আল্লাহর তরফ থেকে জায়েজ। সেনাবাহিনীর লোকজন দাঁড়ানো, আওয়ামী লীগের নেতাকর্মীও যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে, মবের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, ভাঙচুরের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, স্থাপনা ধ্বংস। কাজে স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের, আর সাধারণ মানুষ সহ সবকিছু যা ঘটেছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে। এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাত সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে। এবং একটি ছবি যেটা 1/11 সময় খুব পপুলার ছবি ছিল, একজন সেনাবাহিনীকে লাথি মারছে, একজন ফ্লাইং কিক দিচ্ছে, সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস না করলে, থানা না পোড়ালে আন্দোলন সফল হয় না, সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী তাহলে তাদের ওখানে আসবে না। তো এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে। তারপরও আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ, আমার পুলিশ আমার আপন। কারণ গুটিগত হয়তো অন্যায় করতে পারেন, কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি, অবশ্যই সেনাবাহিনীর মর্যাদার সাথে আমি একজন নাগরিক হিসেবে আমার মর্যাদাও জড়িত। কারণ দিনের শেষে সেনাবাহিনী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করে, বাংলাদেশকে রক্ষা করে, এবং সেনাবাহিনী এই গর্বটা তো আমরা করি। আর আমি ব্যক্তিগতভাবে খুবই সেনাবাহিনী পছন্দ করি, কারণ আমার একদম ছোটবেলায় আমার এইমিল লাইফ ছিল আমি সেনাবাহিনী প্রধান হব। তো এটা আমার একদম ছোটবেলার প্ল্যান ছিল, যাই সেনাবাহিনী প্রধান কেন, আমি সেনাবাহিনী কিছুই হতে পারিনি। তো ছোটবেলার এমিল লাইফ। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে এটিতে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে অপমান করা। এখানে কে ভালো কে মন্দ, কে অপরাধ করেছে, সেনাবাহিনীর রুলস আছে, সরকারি রুলস আছে, সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কিছু রুলস আছে, সেই সব কিছু না মেনে সেনাবাহিনীকে আমাদের মনে হলো সাধারণ মানুষের কাছে যে জিনিসটা উপস্থাপন হলো সেটি হচ্ছে সেনাবাহিনীকে একদম নিচুতে নামিয়ে দেওয়া হলো। মানে পুলিশকে কিন্তু মেরে কেটে পুড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, লাশকে বিকৃত করা, ঝুলিয়ে রাখা, উলঙ্গ করে ফেলে রাখা, ওর মধ্য দিয়ে পুলিশের ইনস্টিটিউটটাকে শেষ করে দিয়েছে। এখন বাকি ছিল সেনাবাহিনী, খানিকটা ঝুলে ছিল সেনাবাহিনী, লাইফ সাপোর্টে ছিল, সেটি তুলে নেওয়া হলো। এখন সেনাবাহিনীর যে অস্তিত্বের সংকট, আমি আশা করব সেনাবাহিনী তাদের অস্তিত্বের সংকট, তাদের পরিচয়ের সংকট, তাদের আত্মগর্বের সংকট, তাদের যে আত্মপরিচয় একজন সেনাবাহিনী অফিসার হিসেবে ট্রেনিং করেছে, তাদের যে মেধা, তাদের যে মর্যাদার চাকরি, এবং তার চাকরির সাথে তার পরিবারেরও মর্যাদা আছে, এই সব কিছুকে নিশ্চয়ই তারা ভাববেন যে তাদের কি করা উচিত। রাষ্ট্র, দেশ, জনগণ, নাকি এমন কোন চক্রের তাবেদারি করা যারা আসলে দিনের শেষে তাদেরকে অপমানই করলো। ভাবতে হবে তাদেরকে আবার নতুন করে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এবার আসি আপনার প্রশ্নে। আপনি যে প্রশ্নগুলো করেছেন, আমাকে যদি ওই দুর্নীতির প্রশ্নটা মনে আছে আমার শেষেরটুকু, সেটা বলি। এটা হয়েছে কি মাঝে মাঝে ওরা কিছু কিছু ছোট ছোট আমরা বলি যে মিনি শর্ট ফিল্ম, মিনি ডকুমেন্টারি, ফুল লেন্থ সিনেমা বলি, নাটক বলি, টেলিফিল্ম বলি, ওরা মাঝে মাঝে এরকম মিনি শর্ট ফিল্ম করে, মাঝে মাঝে মিনি টিজার দেখায় আমাদেরকে, সেগুলো হচ্ছে এগুলো, এবং প্রতিটাই ফ্লপ যায়। দুর্নীতি তো খালি চোখে আমরা দেখছি গত 13 মাসে। দুর্নীতি নিয়ে বললে মনে করেন আপনার 13 মাসে শেষ হবে না, মানে এক একজন এত দুর্নীতি করেছে। তো সেখানে এইরকম একটা মিনি মিছিল করা, এটা হচ্ছে কি মানে কারো হয়তো কোনো দৃষ্টিটাকে সরানোর প্রয়োজন ছিল। তারা যখন কোনো খারাপ কাজ করে তখন সেটাকে দৃষ্টি সরানোর জন্য অন্য কিছু করে, এবং সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারা ততক্ষণে ওই কাজটা করে ফেলে। মানে এক বাড়িতে শীত কাটে যখন, সে বাড়িতে সবাই আসে, ওই বাড়িতে আগুন লেগেছে, চোর এসছে,
এটা করে। আর অন্য চোররা কিন্তু গ্রামের আর অন্য সাইডের বাড়িগুলা, উত্তর পাড়ায় যখন, উত্তর পাড়াটা কোইন্সিডেন্টালি হলো, উত্তর পাড়ার গ্রামের বাড়িগুলাতে চুরি তামারি করছে, শীত কাটছে, তো সবাই এটা নিয়ে ব্যস্ত দিকে যাচ্ছে লোকজন। দক্ষিণ পাড়ায় যে আসলে শেষ করে দিচ্ছে ওটা কিন্তু খবর নাই। তো এটা হচ্ছে ওদের সবসময় কনস্পিরেসি। আর আরেকটা যেন কি বলছিলেন আপনি? ওই যে বলতে চাই যে ওই যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন তাকে নাকি ভারতে পাগলাগারদে রাখা হয়েছিল। তো জানি না, এখন আসলে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি সবসময় রাজনীতিবিদদের শ্রদ্ধা করি, কারণ দেশ রাজনীতিবিদরাই চালাবেন। কিন্তু আমি জানি না, মানে গত 5ই আগস্টের পর থেকে ওই দলের রাজনৈতিক বেশিরভাগ নেতারা কি বলছেন, এবং প্রতিদিন ওরা নতুন নতুন নিউজের মতো প্রতিদিন যেমন শীর্ষ সংবাদ পরিবর্তন হয়, মানে নতুন নতুন সংবাদ দেন ওনারা, এবং এমন কথাগুলো বলেন যেগুলো আসলে আমরা জানি, দেখেছি এবং তথ্য প্রমাণ আছে। সেই কারণে আমি আসলে উনার এই কথাগুলো এত বহুল আলোচিত, এত বহুল প্রচারিত, এত বহুল তথ্য প্রমাণ সকলের কাছে আছে, উনি এটা আসলে কেন বললেন আমি জানি না। একইভাবে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছেন যেগুলো তথ্য প্রমাণ সবার কাছে আছে। তো আমি জানি না কেন আজকে সেনাবাহিনীদের প্রতি এত আক্রোশ। আমি ইন্টারভিউর একটি প্রসঙ্গ একটুখানি আনতে চাই আবার। তারেক রহমান সাহেব ইন্টারভিউতে উনার উপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়ে উনি খুব উষ্মা প্রকাশ করেছেন শীতল ভাবে। তো এই উনার নির্যাতনের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সকলেই জানি তারেক রহমানকে কারা সেই সময় কি করেছে, উনি কোথায় মুচলেখা দিয়েছেন, কেন দেশে আসতে পারেন না। তো সেই বিশেষ বাহিনীর প্রতি তার যে একটা আক্রোশ আছে, আমরা জানি না। ইন্টারভিউটাও হলো, উনিও ইউনূস সাহেবের সাথে মিটিং হলো, তারপর দেখছি সেনাবাহিনীর উপরও কেন জানি ঠাডা পড়তেছে বারবার। তো সবকিছু মিলে আমি আসলে কিছু বলতে চাই না, কিন্তু আমি মানে এরকম সম্ভাবনার কথা লোকজন বলছে, টক শোতে শুনছি, উকি ঝুঁকি দিচ্ছে আর কি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের সেই সাক্ষাৎকারের পরেই উত্তর পাড়ায় এরকম আসমানি বালা নাজিল হচ্ছে, যার কারণে 25 জন আসামি, এটা বলতে চাচ্ছেন আপনি? বা আপনি কি মনে করেন এরকম কিছু? আসলে আমরা তো সবাই অবস্থার সাথে জুড়ে জুড়েই কথা বলি, বা রাজনীতি তো তাই, অবস্থা তো তাই, এখানে এটা ঘটছে তো সাথে সাথে ওটা ঘটছে। তো এখন উনার একটা আক্রোশ দেখলাম, উনার আক্রোশের পরপর যাদের প্রতি উনার একটা আক্রোশ আছে সেখানে আমরা দেখলাম একটুখানি ঝামেলা হচ্ছে। উনি বললেন ওনার ক্যান্টনমেন্টের বাড়িটি নিয়ে নেওয়া হয়েছে। ক্যান্টনমেন্টের বাড়িটি তো আসলে আওয়ামী লীগ নেয়নি, নিয়েছে কারা? এই সবকিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে কোথাও বোধহয় কিছু একটা। জি, ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসবো। এবার আমি আরিফা আপার কাছে যাবো। আপা, আপনি একজন শিক্ষিকা, সুতরাং আপনার কাছে এবার আমি যে প্রশ্নটা করবো এটা আপনার ছাত্র বিষয়। শিক্ষিকা, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক। না, আমি ঠিক আছে ওটা জানি, গবেষক হিসেবে আমি তার উত্তর চাচ্ছি না, কারণ আমি এমনি বললাম, আমি মানে গবেষক হিসেবে তো তার আলাদা আলোচনা, সেটা তো ব্যাপক, সেটা না। আমি একজন শিক্ষিকা হিসেবে আপনি কি মনে করেন আজকে যে ছাত্ররা মানুষকে শুধু রাজনীতিবিদদের অশ্রদ্ধা করতেছে, পুলিশকে অশ্রদ্ধা করতেছে, সেনাবাহিনীকে অশ্রদ্ধা করতেছে, এমনকি শিক্ষকদের অবমাননা করতেছে, অথচ এই ছাত্রদের জন্য কিন্তু আমরা তথাকথিত জুলাই আন্দোলনে শিক্ষকদেরকে আন্দোলন করতে দেখেছি। তো ছাত্ররা হঠাৎ করে এমন কেন হয়ে গেল? এরা শুধু সংবিধানকেই ভুলণ্ঠিত করতেছে না, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধ, শিক্ষককেও তারা অপমান করতেছে। সবচেয়ে মজার বিষয়, জুলাই আন্দোলনে, জুলাই সন্ত্রাসী আন্দোলনে যে শিক্ষকটা বলেছিলেন যে কি এই মৃত্যু প্রত্যক্ষ আমার নয়, তিনি এখন জাপান থাকেন। এই বিষয়ে যদি একটু আপনি শিক্ষক হিসেবে আপনার মতামত চাইছেন, গবেষক বিশ্লেষক শিক্ষক হিসেবে আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে আমরা যারা শিক্ষক, বিশেষ করে বাংলাদেশে, স্কুল শিক্ষক হোক একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি আমি বলি, বিশেষ করে আমি তো আসলে টিচার্স এডুকেটর, মানে আমার স্টুডেন্টই আসলে শিক্ষক। আমার শিক্ষকরা অধিকাংশই বাংলাদেশের মাধ্যমিক শ্রেণীর শিক্ষক, এবং মাধ্যমিক শ্রেণীর যারা বিশেষ করে বেসরকারি স্কুলের, তাদের যা বেতন ভাতা সবকিছু মিলে এটা খুব একটা স্ট্যান্ডার্ড না আর কি। খুব মানে আমাদের আমার ছাত্ররা, আমার ছাত্রছাত্রীরা কষ্ট করে চলেন। এবং আমি একটা লেখাতেও লিখেছিলাম যে আমাদের ছাত্ররা বা আমার সহকর্মীরা বা আমাদের শিক্ষকরা, আমরা এই জুঁই ফুলের মতো সাদা ভাতের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যে শ্রদ্ধা ভালোবাসা, ওটাতে মেখে আমরা খাই।
ওটা দিয়ে আসলে আমরা জীবনযাপন করি, এবং সেইখানটায় আপনি আসলে একদম মানে সাপোর্টে আসলে আঘাত করেছেন এবং শেষ করে দিয়েছেন। একজন আমাদের ছাত্রদের আসলে যে বয়স, যারা আসলে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা দেখেছি যে শিক্ষকের গলায় জুতোর মালা দিয়েছে। অনেক শিক্ষককে হয়তো আমাদেরও ভালো লাগতো না, সবার মানে টিচিং স্টাইল হয়তো পছন্দ হতো না, এবং অনেকের হয়তো রাজনৈতিক মতাদর্শ আমাদের পছন্দ হতো না, কিন্তু আমরা আসলে এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটাইনি। এই কারণে আমাদেরকে প্রলুব্ধ করা হয়নি। যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আগেও দখল হয়েছে, এরকম পরিস্থিতিতে আমরা গিয়েছি, কিন্তু যারা ষড়যন্ত্রটা তখন করেছে, তখন অন্তত তারা এই স্কুল শিক্ষার্থীদের অ্যাটলিস্ট বা কলেজ পর্যন্ত তাদেরকে একটু সাইডে রেখেছে, তাদেরকে দিয়ে। এবং এদের এই বয়সী ছেলে মেয়েদের আসলে যেই তাদের মেন্টাল যে গ্রোথ, তাতে এটা তো অ্যাডোলেসেন্স পিরিয়ডের ছেলে মেয়ে সবাই, তাদের কিন্তু এত কিছু ডিপলি চিন্তা করবার ক্ষমতা নাই, তৈরি হয়নি। তাদের কাছে আবেগটাই মুখ্য, এবং তাদেরকে খুব সহজেই কিন্তু প্রভাবিত করা যায়। আমাদের নিজেদের সন্তানও আছে, সবাই তো শিক্ষক না, বাট নিজের সন্তানের ক্ষেত্রে চিন্তা করে দেখুন, আপনার যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাটা, যার বয়স 14, 15, 16, 17, 18, 19, তাকে কিন্তু আমাদের ছোটবেলা আমাদের প্যারেন্টস এতটা বুঝেন নাই, আমরা কিন্তু বুঝি। আমরা কিন্তু তাদেরকে খুব কৌশলে তাদের জায়গায় নিজেকে নিয়ে আমরা তাদেরকে ফিল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাই না? তো আপনি বলেন যে কি সহজে তাদেরকে প্রলুব্ধ করা যায়, এবং তারা কিন্তু কোমল থাকে, তারা নিষ্পাপ থাকে। তো সেই জায়গাটাকে এইভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে কোনো দিনও কোনো আত্মসম্মান বোধ আছেন এমন কোন ছাত্র সে কি শিক্ষক হতে চাইবে? কারণ দেখেন, আমি আরিফা রহমান রুমা, আমি আওয়ামী রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। হয়তো রোকেয়া প্রাচী আপা, আমি ধরলাম উনি বিএনপি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। এখন আমার ছাত্র যারা, তাদের মধ্যে নানা ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস, ছোট তৈরি হয় মাত্র, হ্যাঁ, তাহলে সে কি, তাহলে আমি কি তাহলে দেখে নিবার মতো করে, যখন আমি রোকেয়া প্রাচীর ছাত্রী, তাহলে কি আমি তাকে এক হাত দেখে নিব এইভাবেই? এই যে প্রচলনটা শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনূস, যিনি নিজে একজন পেশায় শিক্ষক, ওনার হাত দিয়ে কিন্তু বাংলাদেশের শিক্ষকরা সবচাইতে বেশি অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এবং সে নির্যাতনের যে প্রক্রিয়া ছিল আমরা দেখেছি, আমার একটা মনে আছে, হাতটা হাতুড়ি দিয়ে ছেঁচে দিয়েছে শিক্ষকের তাৎক্ষণিক হার্ট অ্যাটাক হতে দেখেছি, তাই না? সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক উনি মারা গিয়েছে, নিতে পারেন নাই, এটা নেওয়া যায় না। কারণ আমি আমার শিক্ষকতার জায়গা থেকে বলছি, আমি কিন্তু যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের ট্রেনি টিচার হিসেবে স্কুলে পাঠানো হয়েছিল। আমি 6 মাস কিন্তু স্কুলে শিক্ষকতা করেছি, আমি সেই অনুভূতিটা জানি, ওই বাচ্চাদেরকে কেমন লাগে। হ্যাঁ, আমার এখনকার শিক্ষক হয়তো অনেক সিনিয়র, তাদেরকে আমার সন্তানের মতো লাগে না। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তাদেরকে আমার সন্তানের মতো লেগেছে। এবং এই যে মানে তারা এক একজন এক এক আদর্শের ছিল, আমি কিন্তু দু চোখে দেখতে পারিনি। আমার ওই যে সহানুভূতি, ওই যে মমত্ব, ওই যে মানে তখন আমি মা হয়ে গিয়েছি। আমি যখন শিক্ষক, শুধু শিক্ষক থাকিনি, আমি মা এবং শিক্ষক দুটো মিলে আমি একাকার হয়ে গিয়েছি। আমি দুটো সত্তাকে আমি আলাদা করতেই কখনো পারিনি। আপনার যখন 3-4টি সন্তান হয়, এক একজন সন্তানের স্বভাব চরিত্র একরকম থাকে, কাউকে কম ভালোবাসতে পারে না। তো আমরা শিক্ষক হিসেবে সেই জায়গাটা ছিলাম, আমার সে পানি চলে আসে চোখে, আমি সরি, সেই জায়গাটা একদম শেষ করে দিয়েছি। যেহেতু আমার ছাত্ররা অনেকে ফোন করেছে আমাকে, যারা এইভাবে অসম্মানিত হয়েছে এবং কেঁদেছে আমার কাছে, 1-2 না। বাংলাদেশের, যেহেতু আমি ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, বাংলাদেশের অধিকাংশ শিক্ষক কিন্তু সরাসরি আমার ছাত্রছাত্রী। হ্যাঁ, তারা হাউমাউ করে কেঁদেছে ফোন করে, নিতে পারে না এটা। এবং এই জায়গায় ইউনূস নিয়ে এসেছে, শুধুমাত্র সে আমাদের মানে রাষ্ট্রের যে শক্তি সেগুলো ভেঙে দিয়েছে তা না, আমাদের সমস্ত জায়গায়। আপনার যখন শিক্ষক যখন এই অবস্থায় চলে যায়, তখন আপনি কেমন করে এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করবেন, কার হাত দিয়ে করবেন?
আপনার সেনা কর্মকর্তা কার হাত দিয়ে হবে? আপনার পুলিশ কর্মকর্তা কার হাত দিয়ে হবে? কার হাত দিয়ে করবে? আজকে যে দুষ্টু হাসনাত, আজকে যে বোকেজর সার্জিস, কার হাত দিয়ে হবে? আজকে যে প্রেস সেক্রেটারি প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন, কার হাত দিয়ে তৈরি হবে? কার হাত দিয়ে তৈরি হবে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, আমি এটা বলি যে যারা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা কি করি? আমরা আসলে আমাদের ছাত্রদেরকে ওই অর্থে পড়াই বলাটা ঠিক না, আমরা তাদেরকে স্বপ্ন দেখতে সাহায্য করি। আমাদের মেইন ফোকাস থাকে ওইটা। আমরা ইউনিভার্সিটি লেভেলের একজন ছাত্র ছাত্রীকে, তার ভেতরে সে যেহেতু স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে পারলে তখন সে স্বপ্নের পিছে ছুটবে। আমার মেইন কাজ সেটা। বাট স্কুলে কিন্তু তা করি না। স্কুল কলেজে, আমি এইচএসসি লেভেল পর্যন্ত বলছি, মাধ্যমিক শ্রেণীতে, তখন আমরা তাকে কিন্তু ইনফরমেশন দিই। এবং আমি যখন আমার বাচ্চা স্কুলে পড়ে, তখন একদম ছোট, তো স্কুলের টিচার একটা ভুল করেছে, আমি কারেক্ট করে দিচ্ছি। আমার বাচ্চা আমার কথা রিসিভ করছে না, নেয়নি, না এটা মিস বলেছে, হ্যাঁ এটা মিস বলেছে, সো এটাই সেই জায়গাটা শেষ করে দিয়েছে। আমি সেই মিসকে, আমার সেই টিচারকে, আমি যখন গায়ে হাত তোলার এই দেয়ালটা আমার যখন ভেঙে গেছে, এই শ্রদ্ধা ভক্তির যে দেয়াল ছিল বা শ্রদ্ধা ভক্তির আমাদের একটা চেইন ছিল, সেটা যখন ভেঙে পড়েছে, তখন এই ছাত্রটা কি করে ওই সাঁকোটা পার হবে বলেন তো? সাঁকো তো ভেঙে গেছে অলরেডি। রাইট, ঠিকই বলেছেন। জি আপনি খুব আবেগপ্রবণ হয়ে গেছেন, আমি দেখলাম যে আপনি এই জন্যই আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম, কারণ ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক, সেটা পিতা মাতার ঊর্ধ্বে। আমি আমার পিতা মাতার চাইতে শিক্ষকদেরকে বেশি শ্রদ্ধা করেছি, আপনারাও করেছেন, অনেকেই করেছে, যেটা এখন আর আমরা খুঁজে পাচ্ছি না। আপনার ছাত্র, আপনার সন্তান যেমন বলেছে, আমার মিস যেটা বলেছে, ঠিক আমার সন্তানও কিন্তু তাই বলে। না বাবা, আমি বলি তোমার শিক্ষক আসলেই ভুল বলেছে। যেমন কোন একটা বিষয় একটা আসছে, দেখেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে বিনা অপরাধে মব করে বের করে দিয়েছে। এই যে মব করে দেওয়া যায় শিক্ষককে, এটা আপনি বিশ্বাস করেন এটা যে কত দুর্ভাগ্যজনক। শুধু আপনি না, ক্ষতিটা যে করে দিল, কি ক্ষতিটা যে পার্মানেন্টলি করে দিয়েছে, আপনি এটা রিকভার কিভাবে করবেন? না, এটা সম্ভব না। আপনি সবকিছু সার্জারি করা যায়, হার্ট সার্জারি করা যায়, আই সার্জারি করা যায়, লিভার সার্জারি করা যায়, কিন্তু ব্যাকবোন সার্জারি ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট সার্জারি। সামাজিক যে মূল্যবোধ, সেটা ধ্বংস করে, সামাজিক মূল্যবোধটাকে ভেঙে দিল, একটা প্রজন্মকে ভেঙে দিল, এবং প্রত্যেকটা দেশের একটা ভাবমূর্তি থাকে, প্রত্যেকটা দেশ সম্পর্কে মানুষের ইমেজ থাকে, মানুষ সারা পৃথিবীতে, তো সেটা নষ্ট করে দিল। এবং আমাদের যে বয়সের ছেলেদেরকে মব হিসেবে তৈরি করে দিল। দেখেন, এই বয়সের ছেলেরাই কিন্তু মানে ইন্টারমিডিয়েট বা তারপরে তারা বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে যায়। এখন কি হলো, বাংলাদেশের স্টুডেন্ট মানেই একটু জঙ্গি, একটু সন্ত্রাসী, অর্থাৎ টোটাল ইমেজ যেটা দাঁড়িয়েছে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এবং এই বয়সের যারা, তারা নিষিদ্ধ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে নিচ্ছে না, এবং তাদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে তারা মনে করছে। আমি তো মনে করি যে বাংলাদেশের সবাই জঙ্গি নয়, সকল বাচ্চারা, সকল না, তা তো নয়, কিন্তু এই যে কিছু কিছু কাজটা করলো এরকম, এবং অটো পাস নিয়ে যেটা হলো নাটকটা, এত বিচ্ছিরি হলো এই ঘটনাটা। দেখেন, তারা জোর করে অটো পাস নিবে, জোর করে অটো পাসেও তারা বেশি নাম্বার নিবে, শিক্ষকদেরকে অপমান করছে, সচিবালয়ে যাচ্ছে। এই যে পুরো সামাজিক যে মানে একটা সুন্দর জায়গা, সেটি নষ্ট করে দিল। এবং এই বাচ্চাগুলোকে আর শিশু কিশোর তরুণ মনে হয়নি। আমি একটা বিষয় অ্যাড করি একটু, আমি সরি ইন্টারাপ্ট করার জন্য। হচ্ছে আমরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে, একদম হ্যাঁ, ওটা আমাদের জেলার মেয়ে, তার যে স্লোগানটা আমরা শুনলাম, তার আগে একই স্লোগান বিশ্ববিদ্যালয়ে, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভাষা আপা, এটাকে কৌশলে খুব ক্ষতিটা করা হয়েছে, পার্মানেন্টলি বাংলাদেশটাকে ড্যামেজ করে দেবার জন্য। 1971 সালের 14 ডিসেম্বর মাসে কি করা হয়েছিল? অংশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাতে বাংলাদেশটা কোনোদিন আর গালি দিচ্ছে, আমরা কাটিয়ে আমাদের অনেক গালি দিচ্ছে। হ্যাঁ, তো এই যে গালিগুলো দিচ্ছে যারা আমাদেরকে, আমি তাদেরকেই বলছি, এই যে গালি দিচ্ছেন তাতে কি হবে?
আমি কিন্তু চাইলে এই গালিটা এখন এডিট করে ব্লক করে দিতে পারি, কিন্তু এই যে সে আমাকে গালিগুলো দেখতে চায়। আমার কথা হচ্ছে যে সে যে আমাকে গালিটা দিচ্ছে, তার সে যতই ফেক আইডি হোক, সে যখন তার কন্যার দিকে তাকাবে, সে যখন তার মায়ের দিকে তাকাবে, তাকে দেখতে পাবে। দেখেন 5ই আগস্ট আমরা দেখেছিলাম একটা মেয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে বসে আছে এবং সে এমন একটি লাইন লিখেছে, আমার বলতেও খারাপ লাগছে, ও মানে একটা ওয়ার্ড লিখেছে, মানে এফ দিয়ে মি, তাও চলে যাক শেখ হাসিনা। এবং আরেকটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল, কুমিল্লার দিকে একটা মেয়ে, সে এরকম ভিডিও করতে করতে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল এবং যে গালিগুলো কোনো পুরুষের কণ্ঠ শোনা যায় না, মেয়েটি দিচ্ছিল। এই যে জিনিসগুলো করা এবং এভাবে যে মুখ খারাপ করে লেখা, বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য যে গালিটা লিখেছে সেটাই এখন সে আমাকে দিয়েছে। এখন এতে কি হচ্ছে, ধরেন আমরা কিন্তু আমাদের বয়সের একটা নির্দিষ্ট সময় পার করে এসেছি, অনেক কিছু দেখে এসেছি। এখন সে যাদের হয়ে এটা করছে, সে কিন্তু ভাবতেও পারছে না যে তারও এক সময় জাগতিক বা প্রাকৃতিক নিয়মের সঙ্গে একসময় পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু সে কি নিশ্চিত তার পরিবারের মেয়েটি যে সময় তৈরি করে দিয়ে যাচ্ছে, তার পরবর্তী প্রজন্ম কোন আগুনের কুণ্ডের মধ্যে পড়বে? সেই কিন্তু খালটা সেই কাটলো, কুমির সেই আনলো। সে মনে করছে কুমির শুধু আওয়ামী লীগকে কামড়াবে, নো, কখনোই না। এই যে আমাদের সময়টা নষ্ট হয়ে গেল, আমাদের বাচ্চারা নষ্ট হয়ে গেল। আগারগাঁয়ে কেক বানাচ্ছে এক মহিলা, কেক খেতে আসছে, ওখানে বিক্রি হচ্ছে, আমরা দেখলাম পুরুষরা, আমি সকল পুরুষকে বলছি না, মানে ওই মহিলার সাথে যে কিভাবে গা গা ঘষ্টাঘষ্টি করলো, এবং একটি ছেলে একজন মেয়েকে এমন ভাবে সে সাইকো হয়ে গেল, মেয়েটার গায়ে কিন্তু ওড়না আছে, শেলর কামিজ পরা, কিন্তু ছেলেটা সে একটা আঙুলের একটা দুই হাতে সাইন দেখালো, যে সাইনটা অত্যন্ত এবং সে যে বডি ল্যাঙ্গুয়েজটা করলো তাকে আমার সুস্থ মনে হয়নি। এখন আমার প্রশ্ন রুমা, দেখো, ধরো তুমি এটা কথা বলছি, যে ছেলেটি এই কাজটা করছে, এই ছেলেটির একজন মা আছেন, ছেলেটির একজন বাবা আছে, ফুপু আছে, খালা আছে, দাদা দাদি আছে। আমার প্রশ্ন সেই বাবা মা দাদা দাদি খালা ফুপু বোনদের, যে আপনার সন্তান এই শহরে এই দেশে অন্য নারীর কাপড় ধরে টান দিচ্ছে, অন্য নারীকে অশ্রাব্য গালি দিচ্ছে, এই গালিটা আমাকে যেমন পড়ছে তার মায়ের উপরও পড়ছে, বোনের উপরও পড়ছে। ওই যে আপনি বললেন না, সেনাবাহিনীর একজন অফিসারকে মারা বা অপমান করা মানে সবাইকে, এই নিয়ম। তো এই মা বাবারা, এই প্যারেন্টসরা কি করছে, তারা কি করছে? আপা, এখানে আমি একটু কথা বলি। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের অশ্রাব্য গালাগালের সম্মুখীন তো আমরা হই, আমি আসলে এগুলোকে এখন গ্রাহ্য করি না, একদমই না। আমরাও করি, দুটো কারণে করি না। তারা ধরেই নেয় যে একটা নারী, এবং নারী মানে হচ্ছে তার শরীর নিয়ে যে কোনো একটা কিছু বলে দিলে তাকে ঘায়েল করা যায়, দুর্বল করে ফেলা যায়। কারণ আমরা প্রথম দিকে আমি খুব কষ্ট পেতাম। একদিন আমি এরকম ইউনিভার্সিটি থেকে ফিরেছি, দেখি আমার 2 বাচ্চা ইউটিউব থেকে আমাকে নিয়ে যে সব বাজে কমেন্ট ওরা রিপোর্ট করছে, এবং ছোটটা কাঁদছে, ছোট একদম পিচ্ছি, ছোট উল্টে উল্টে করে কাঁদছে, মা তোমাকে এসব বাজে কথা বলেছে। তখন আমি আমার 2 ছেলেকে ভালো করে বসে বুঝালাম যে মা যে খুব ভালো কাজ করে, সেটা যাদের স্বার্থে লাগে তারা এইসব লেখে। ও তাই? এখন আমার 2 ছেলে গ্রাহ্য করে না, তাকায়ও না, কোনো গাল দেখে না। ব্যাপারটা আমি একটু এই সাথে দ্বিতীয়টা বলে ভাই, দ্বিতীয়টা বলে নি। দ্বিতীয়টা হচ্ছে এদের আসলে বেড়ে ওঠাটা, গ্রুমিংটা ওরকম একটা পরিবেশই হয়েছে। দেখবেন যে তার বাবা তার মাকে এই ভাষায় গালাগাল করে, বাবা তার মাকে ধরে পেটায়, একদম কনফার্ম নিশ্চিত থাকতে পারবো, মাও তার রিপ্লাই বাবাকে ওইভাবে দেয়, ওই ভাষায় গালি দেয়। তো এইটা সে শুনতে শুনতে এতটাই অভ্যস্ত যে তার কাছে এটাকে না গাল মনে হয়, একটা স্বাভাবিক। আপনার কাছে যেটা গাল লাগছে তার কাছে সেটা গাল না, ওটা একটা স্বাভাবিক তাদের কনভারসেশন, ডেইলি কনভারসেশন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে যে মিছিল, যে ভাষায় মিছিলটা আমরা দেখেছি আপা, তারেক রহমানের বিরুদ্ধে ছিল। তারেক রহমানের বিরুদ্ধে কখন উচ্চারণ করতে পারবো? আপনি হয়তো অভিনয়ের ক্ষেত্রে উচ্চারণ করতে পারবেন ক্যামেরার সামনে, অভিনয় আমরা করি না। আমি তো ওটা শুনতেও আমার জন্য খুব প্রবলেম, আমি শুনতেও পারবো না, কানে হাতে। তারেক রহমান একজন পুরুষ ছিলেন,
ফজলুর রহমানকে নিয়ে বলছিলেন যে মেয়েটা, ফজলুর রহমান কিন্তু একটা পুরুষ ছিলেন, তাকে নিয়ে কিন্তু বলা হচ্ছে। ওকে, সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে এখন যে নারীদের শুধু না, শুধুমাত্র মেয়েদের না, নারীদের না, তারা আমাদেরকে যে পিতৃ ভাষায় গালি দেয় আপনি কল্পনাই করতে পারবেন না। কাজে এটা আসলে আমাদের এই মুহূর্তে আমি তো দূরে আছি, বা আমরা বলা ছাড়া এর বাইরে কিছু করবার ক্ষমতা নেই, কারণ তার পুরো পরিবারটাই আসলে এর সাথে এই প্রসেসের সঙ্গে যুক্ত। মানে বাচ্চাটা একটু যোগ করে নেই, এটা কিন্তু একটা দিচ্ছে না। জি, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আমি বলি এটা আরেকটা কারণ আছে, সেটা হলো এটা ভাড়াটিয়াও কিছু লোক আছে। এই যে জামাতি বট বাহিনী নামে যে শব্দটা শুনেন, প্রতি মাসে 17 কোটি টাকা শুধু তারা অনলাইনে ব্যয় করে প্রতি মাসে আপা। সুতরাং এগুলো তারা করবে পেইড। সুতরাং এগুলো আমাদের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আমাদের একবার বাংলাদেশে আমাদের 80-85 জন তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেললো। হ্যাঁ, তাহলে বুঝেন, আমারটা ফেরত দিয়েছিল 5 বা 6 মাস পরে একটা ছেলে, সে নিজে যে হ্যাক করেছে সেই ফেরত দিয়েছে। তো ওর নাকি আমার এই দেখে বললো যে আমার এত খারাপ লাগছে, আপুটার হাসি আমি কেড়ে নিচ্ছি, আমি সঙ্গত কারণে তার নামটা বলছি না। তো তখন সে আমাকে বললো যে আপা আমরা আসলে, ও থাকে হচ্ছে দুবাইতে পেইড, যে আপা আমরা দিনে হচ্ছে খেজুর বাগানে কাজ করি, রাতে আমরা এটার জন্য পয়সা। এটা তাদের কাজ, এটি ইউনুস বাহিনী এবং জামাতারা শুনেন এদের হাজার হাজার কোটি টাকা এইখানে এরা তো ইনকাম করেছে। আমাকে শিখিয়ে দিয়েছে কেন আমি আমার ফিউচারে হেক হবে, আপা এইভাবে করেন। আমাদের একটু শিখিয়ে দিবেন, আমাদের ভালো। এবার একটু আমি রাজনৈতিক প্রশ্ন করতে চাই রোকেয়া আপার কাছে। আপা এই যে এখন এই যে আমরা দেখলাম এই যে জামাতের যে 501 নম্বর খেলাফত মজলিস এবং হেফাজত ইসলামের যে 501 নম্বর মৌলবী, এরা বলে তারা হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে সবাই যারা যুক্ত আছে সবাই কোনো রাজনৈতিক দলের সদস্য। যেমন এই মৌলবী 501 নম্বর হচ্ছে খেলাফতে মজলিসের তিনি বড় নেতা। তিনি আজকে বলেছেন যে 24-এর চেতনায় আগামী বাংলাদেশ চলবে। আচ্ছা, এরা শুধুমাত্র 24-এর চেতনার কথা বলে, বিএনপি তাও মাঝে মাঝে 71 সহযুক্ত করে, এরা যে সরাসরি 24-এর কথা বললো, 71-এর কথা এরা কেন মুখ দিয়ে বের করেন আমরা তো বুঝতে পারি না। এই ব্যাপারে সম্পর্কে একটু জি দুটো বিষয় আছে। একটা হচ্ছে একটু প্রথমে একটু মানে করে বলি আর কি, একটু অন্য স্যাটার করে বলি। 24-এর কথা বলে কেন, 24 ওনারা ডলার পাউন্ড পাইছে আন্দোলন করতে গিয়ে। আর নর্মালি বাংলাদেশে ধরেন আন্দোলন যারা করে ভাড়া খাটে 2000 টাকা, 500 টাকা, 300 টাকা, 100 টাকা, এক প্যাকেট খিচুড়ি, একটা মজুর বলছে না, সিঙ্গার আর মজুর জন্য আসছে একটা বাচ্চা, খুব পপুলার হলো। তো সেইখানে ধরেন এই মুহূর্তে আপনি কি বলে তারা ডলার পাউন্ড পাইছে 24-এর আন্দোলনে। তো 24-এর আন্দোলনটা আকর্ষণীয়। 24-এর আন্দোলনে তারা পুলিশকে পিটাইছে, খুব ভালো লাগছে। যারা পিটানোর রাজনীতি করে তাদের তো পিটাপিটি করতে ভালো লাগে, তো তারা সেটা করেছে। তারা নারীদের বিষয় যত নারীদের উত্থানকে ঠেকাতে পেরেছে, কারণ তাদের হেফাজতের 13 দফার মধ্যে একটা দফা ছিল যে নারীরা ক্লাস 8-এর বেশি পড়বে না, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো সেই জায়গা থেকে 24টা তাদের জন্য ভালো, এবং তারা 71-এ যাবে না, কারণ 71-এ পাকিস্তানের রাজাকার আল বদর আল শামস পাকিস্তান হানাদার বাহিনীর দোসর ছিল, তারা পরাজিত হয়েছিল। ওই পরাজিত গ্লানি থেকে তারা বেরোতে পারছে না। 71-এ তাদের মানে বাংলাদেশের মানুষকে হত্যা করতে ভালো লেগেছে, ধর্ষণ করতে ভালো লেগেছে, সেটা তো পারছে না। নারীদের পদানত করতে ভালো লেগেছে। এখন ধরেন বঙ্গবন্ধু কন্যা যখন সরকার চালিয়েছেন, তিনি নারীদেরকে ক্ষমতায়িত করেছেন, নারীরা জজ ব্যারিস্টার হয়েছে, মানে কোথায় যায়নি নারীরা যে পরিমাণ মানে অর্থনীতির চাকা নারীর হাতে ছিল। তো এখন যারা 4টা বউ ঘরে রাখতে চায়, তারা তো প্রথম দিকে অগস্ট মাসে কিন্তু এই ফায়ার টেস্ট, অ্যাসিড টেস্টটা করেছিল যে একজন পুরুষ 4টা বিয়ে করলে ভালো হবে, খরচ দেওয়ার ক্ষেত্রে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ব্লা ব্লা ব্লা। সেটা খুব একটা ওয়ার্ক করেনি, বা হয়তো ভবিষ্যতে করবে। এখন 4টা বিয়ে করবে সে, বুড়া কি একজন রান্না করবে, একজন এটা করবে, কি অশ্লীল ভাবে একসঙ্গে রাখবে, 4টা বিয়ে বেশি করতে পারবে। তো এইগুলো আমি আর ওই জায়গায় গেলামই না। কিন্তু এখন মেয়েরা চাকরি করবে, যে মেয়ে চাকরি করে সেই মেয়ে 4 নম্বর বউ হবে। এখন এই সমস্ত কারণে মেয়েরা যখন যদি বোঝে চাকরি করতে পারে, তো তারা তো পদানত করতে পারবে না। তো এই অনেক কারণে বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের রাগ, নারীরা কেন ক্ষমতায়, যেমন
24-এ তারা যত রকমের আকাম কুকাম, যত রকমের অন্যায় অবিচার করার লাইসেন্স তারা পাবে, এবং ডলার পাউন্ড সহ তারা এই বিনিময়ে তারা আন্দোলন করে, তাদের তথাকথিত আন্দোলন করেছে, যেটা আমরা বলি যে জুলাই জঙ্গি সন্ত্রাসী, এটা একটা হামলা। এবং ধরেন এখন তারপর আমরা দেখলাম যে মেয়েরা শুধু ওন্না পড়লে হবে না, সেই কেক খাওয়ার ওখানে দেখলাম যে ওন্না পড়লে শুধু হবে না, পুরা মোজা টোজা পরে সব ঢেকে ফেলতে হবে। হ্যাঁ, মেয়েরা ঢেকে পড়বে, আমার মা খালাদেরকে আমি দেখছি বোরখা পরে, এটা তার ইচ্ছা, তার স্বাধীনতা। আমি বলছি না যে কেউ একদম পুরো ওপেন হয়ে থাকবে, সেটাও তার স্বাধীনতা। আমি কোনোটার পক্ষে বিপক্ষে বলতে চাই না, আমি চাই যে ওই নারীটি কি চায়। এখন ওদের অনেক রকমের দুঃখ যন্ত্রণা আছে, আওয়ামী লীগের প্রতি অনেক রকমের দুঃখ যন্ত্রণা আছে, শিক্ষিত মেয়েদের প্রতি অনেক কিছু আছে, এবং তাদের মধ্যে যে নারীরা যারা আছে ওই সমস্ত গোষ্ঠীর সাথে, সে নারীরাও কিন্তু এদের দ্বারা মাথাটা পুরোটাই মোটিভেটেড। তারাও কিন্তু নারী কোটায় কিছু থাকুক, নারীরা কোথাও চাকরি পাক, তাদের কোনো রকমের আগ্রহ নাই। তারাও বেগম রোকেয়ার মুখের উপরে কালি লেপে দিচ্ছে, ভাষার শব্দটাও বুঝতে পারছে না, তারা মনে করতেছে যে সব ভালো, সুন্দর সুন্দর সুন্দর। আপা একটু অ্যাড করে করতে হবে, তারা কি বুঝতেছে? তাদের যে একটা এখন যেটা শুরু হয়েছে, এই ইউনিভার্সিটির ছাত্রীদেরকে তাদের ভেতরকে মোটিভেটেড করা হচ্ছে এইটা বলে, না একটা ন্যারেটিভ ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে চাকরি করা তো কষ্ট, তো তোমার যদি হাত মোজা বা মাথায় কভার করে আরামসে বসে বসে খাওয়া যায় পায়ের পর পা তুলে, তাহলে তুমি কেন কষ্ট করবা? এটা কিন্তু মেয়েদের মধ্যে স্প্রেড হয়েছে। হ্যাঁ, চলছে। এখন এই যে আপনি যে কথাটা বললেন যে যখনই তুমি চাকরিটা করবা না, তোমার যখন অর্থনৈতিক স্বাধীনতাটা থাকবে না, এবং তুমি যখন ইসলামের পথে এইভাবে চলতে চাইবে, তখন তোমার বরের হাজবেন্ডের বাকি খায়েশগুলো কিন্তু মেটানোতে তোমার সাপোর্ট থাকতে হবে। তুমি কিন্তু ঘর থেকে হাজবেন্ডের অনুমতি ছাড়া শুধু বাইরে যাওয়া না, তুমি এরপরে তোমার এই মানে ওটাকে কি বলে যেন, যাদেরকে সাথে নেওয়া যায়, যাদেরকে যেসব পুরুষের সঙ্গে আমি যেতে যাই, মাহরাম ছাড়া চলতে পারবেন না। আপনি যখন আরামসে মার্কেটে ঘুরে ঘুরে এটা সেটা শপিং করছে, এই মাহরাম ছাড়া আপনি যেতে পারবেন না। এটা কিন্তু একটার পর একটা আসবে। কাজে আজকে যে ছাত্রীরা যাদের মাথা ধোলাই হয়ে গেছে অলরেডি, এবং তারা অন্যদেরকে ধোলাই করছো, তারা কিন্তু এটা একটু চিন্তা করবে। একদমই বুঝতেই পারছে না। এবং এরা বুঝলে কি আর জুলাই আগস্ট ঘটে? আর একটা জিনিস কি, এদেরকে যদি বোকা বানানো যায়, তাহলে এদের যে সন্তানরা হবে, সন্তানদেরকেও তারা আরো বিষ দিয়ে দিয়ে মাথার মধ্যে আরো একটা স্পয়েল জাতিতে পরিণত হবে। তো এখন এরকম তারা চায় তাদের মতো করে তারা এটা আফগানিস্তান বানাবে, এটা তাদের মানে তারা এমন এক পাকিস্তানের ঢঙে সাজাবে, এটাকে তারা একটা জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানের এটা তারা পুরা মানে তাদের মানে কিন্তু আপা এরা রাষ্ট্রে পরিণত করবে। পাকিস্তান ভিসা ফ্রি করে দিয়েছে, আফগানিস্তানে যেতে ভিসা লাগে না, কিন্তু এরা তো দেখি ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপের ভিসা চায়। এরা তো ওই দুই দেশ ভালোবাসা দেশে, ওদের কাছে আকর্ষণীয় লাগছে এরকম যে পাকিস্তান হলে ওরা প্লেনে করে সৌদি আরবে যাবে ভিক্ষা করতে, ওটা আকর্ষণীয় লাগছে। আমাদের এর আগে একটা কথা বলছিলেন, কথার মাঝে আসলে বললে ভালো হতো আমার, সেটা হচ্ছে যে ভিসা পাচ্ছে না ছাত্ররা যে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু শুধু ছাত্ররা না, আমরা বোধহয় জানি অন্যরাও পাচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশের গ্রিন পাসপোর্ট আমাদের ভিসা দেওয়া হচ্ছে না। বিদেশে গিয়ে ভালো করছিল, কিন্তু আমাদের প্রজন্ম যখন শিক্ষায় কিন্তু বিদেশি শিক্ষায় পিছিয়ে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাতে আসলে দিনের শেষে কি হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রটা জঙ্গি উগ্র মৌলবাদের রাষ্ট্র। এখানে মেয়েরা নিরাপদ না, মেয়েদের প্রতি যে মানে ভায়োলেন্স গুলো হচ্ছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, এই সব কিছু মিলে বাংলাদেশের যে ইমেজ ক্ষতি হলো, এটা বহু বছর লাগবে সেটাকে ঠিক, এবং প্রজন্মের পর প্রজন্ম, কয়েক প্রজন্ম কিন্তু এই পয়জন ক্যারি করবে। অনেক বড় ক্ষতি হয়েছে, আমাদের সম্মানের ক্ষতি, নামের ক্ষতি, ধর্মের ক্ষতি, শেষ করে দিয়েছে একটাই লোক, ইউনূস। আর মেয়ে কিন্তু খোলামেলা কাপড় পরে ঘুরতেছে, ওটা কোনো সমস্যা না। মনে ট্যাটু এমন কোনো জায়গায় নাই যেখানে ট্যাটু নাই, ওগুলো তো সমস্যা নাই। ইউনূস সাহেব কাউকে জড়ায় ধরলে কোনো সমস্যা নাই,
ইউনূস সাহেব সবকিছু করতে পারছেন না, সাথের নারীরা সবকিছু করলে কোনো প্রবলেম নাই, উনি তাদের সাথে চলাফেরা করেন, তাদের অন্য নিয়ে কোনো সমস্যা নাই, আমাদেরও সমস্যা নাই, কিন্তু এই প্রবলেম কিন্তু আমাদের না। কিন্তু আমি বলছি উনি যে সকল গোত্রকে এম্পাওয়ার্ড করেছেন, ক্ষমতার শীর্ষে নিয়ে গেছেন, যাদের সাথে হ্যান্ডশেক করেছেন, তাদের কাছে আমাদেরকে অনিরাপদ করেছেন। সেই জঙ্গি উগ্র মৌলবাদকে যে তিনি ডিপ স্টেটের কাছে সাথে আমাদের বাংলাদেশটা বিকিয়ে দেওয়ার জন্য, ওই ক্ষমতায় বসবার জন্য যা যা দাসখত দিয়েছেন, তার বিনিময়ে উনি বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছেন। জি, আপনার কাছে শেষ একটা প্রশ্ন, তারপরে আমি আবার আমাদের গবেষক হিসেবে পরে আপনার কাছে একটা উত্তর নিব। আপনি রাজনীতি হিসেবে একটা কথা বলেন, এই যে আজকে যে শেখ হাসিনা এবং জয় বাংলা স্লোগানের কারণে কনসার্টে গোলাগুলি হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এই বিষয়টা হচ্ছে কি, জয় বাংলা, হ্যাঁ বলো 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 না। আপনার কাছে দুইজনের কাছেই থাকবে প্রশ্ন, আগে রুকে আপা বলেন, আর তারপর আপনার কাছে জয় বাংলা তো মানে হৃদয়ের মধ্যে গাথা। আমাদের যে ব্রেইনে যে সেলগুলো আছে, ওই সেলের ভিতরে আছে, আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় সেখানে আছে। এখন ধরেন মুক্তিযুদ্ধের সময় এরকম আছে যে এখানে গুলি ধরে রেখেছে, বলছে জয় বাংলা মানে বলতে দিবে না, কিন্তু শুধু জয় বাংলাই বলেছে, জানে গুলি করবে, গুলি খেয়েছে কিন্তু জয় বাংলা বলেছে। তা আমাদের ব্লাডের মধ্যে তো ওই রক্তটা আছে, আমাদের হৃদয়ের মধ্যে ওই রক্তটা আছে, মাথার মধ্যে ওইটাই আছে। কাজে জয় বাংলা কতক্ষণ আটকে রাখবে? মানুষের মুখ দাবায় রাখতে পারবেন না এই বাঙালিকে। বঙ্গবন্ধু বলছিল যে এই বাঙালি মরতে শিখেছে। এটা আজকে আমাদের এক কলকাতার এক দাদা বলেছিলেন কথাটা, উনিও একটা কথা বলেছেন, বঙ্গবন্ধু তো বলেছেন। উনার কথাটা আমি বলি, উনার বাবা উনাদের বাড়ির সামনে দিয়ে আগরতলায় মুক্তিযোদ্ধারা যেত, 100 জন যেত, ফিরে আসতো 30 জন। তো তখন ওনারা বলেছিলেন যে ওরা সোলজার না, হয়তো কৃষক, কিন্তু মরতে শিখেছে। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটাও শুনেছে, ওখানে বঙ্গবন্ধু বলেছে আমরা মরতে শিখেছে, আমাদেরকেও দাবায় রাখতে পারবে না। এখন ওই কৃষকের ব্রেনে তো ওটা চলে গেছে। তো আমাদের রক্তে জয় বাংলা আছে, আমরা শেখ হাসিনার কর্মী। এইরকম কনসার্ট এই তো সবে শুরু, আরো হবে। জয় বাংলার আটকানো যাবে না। জি, ঠিকই বলেছেন, আমাদের দাবিয়ে রাখা যাবে না। বাংলার দামাল ছেলেদের, তরুণদের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কাউকে দাবিয়ে রাখা যাবে না। এমনকি আমি বিশ্বাস করি নারীদেরকেও দাবিয়ে রাখা যাবে না। তার প্রমাণ আপনারা দুইজন আমার সামনে দর্শক দেখছে। জি আপা, রুমা আপা, আপনার কাছে আমার এবার গবেষক হিসেবে একটা উত্তর চাই। আমি শিক্ষিকা হিসেবে বলবেন না প্লিজ, গবেষক হিসেবে বলবেন। আপনি অনেকগুলো বিশ্লেষক না, গবেষক হিসেবে বলবেন। এই যে বাংলাদেশে এই মুহূর্তে এই যে ডক্টর মহাতির মোহাম্মদ বলেছিলেন যে আমি আমার দেশের নাগরিকের পুরুষেরও যেমন 2টি হাত, নারীরও তেমনি 2টি হাত, আমি নারীর 2টি হাতকে বন্ধ রাখতে পারবো না। তার জন্য কিন্তু মালয়েশিয়া আজকে কত উপরে চলে গেছে অর্থনৈতিক ভাবে, এটা আপনি জানেন, গবেষক হিসেবে অবশ্যই জানেন, আমরা পাঠক হিসেবে জানি। তাহলে এই যে আজকে যে নারী 18 লক্ষ নারী বেকার হয়ে গেল, এবং আপনি জানেন যে বাংলাদেশের বেইজ যখন খুব খুশি হয়ে গেল বাংলাদেশে মার্কিন বেইজ হচ্ছে, তখনই আমার একটা খবর আসলো যে ইরান থেকে মার্কিন বাংলাদেশ অভিমুখী যে তেলের জাহাজ তার উপর নিষেধাজ্ঞা দিল। তো এই যে একই সাথে নারীদেরকে শিক্ষা তো পিছিয়ে দিচ্ছে, এমনকি নারীদের চাকরি চলে যাচ্ছে, 21 থেকে 21% প্লাস মানুষ দরিদ্র হয়ে গেছে এই বছর। পাশাপাশি এই যে যেটা বললাম যে তেল, মার্কিন তেল, এই যে তেলের উপরে যে নিষেধাজ্ঞা দিল, এইবার আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস, যাকে আমি আদর করে আদম ব্যাপারী বলি, এবং তিনি তো তাই, এটা যদি তিনি যদি থাকেন আরো 14 মাস, আমাদের দেশের পরিস্থিতি কি হতে পারে নারী এবং বেকারত্ব নিয়ে আপনি যদি একটু আমাদের সংক্ষিপ্তভাবে বলতেন, কারণ আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমরা 4-5 মিনিট আছে। জি প্লিজ। বলবো দেশটা আসলে আর বাংলাদেশ থাকবে না, নামে হয়তো থাকতে পারে, একদম না, মানে তার আর কোনো সুযোগ নেই। এবং মোহাম্মদ ইউনূসকে পাঠানোই হয়েছে এই কারণে। মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি ব্রিজিং করে দিয়েছেন সেই পরাশক্তির সাথে আমাদের মৌলবাদ শক্তির, হ্যাঁ, জাস্ট ব্রিজিং করেছেন। ওনার কাজটা ছিল এই, ওনাকে তৈরি করা হয়েছে এই কারণে, শহীদুল আলমকে তৈরি করা হচ্ছে এই কারণে। আপনি দেখেন শহীদুল আলমকে নিয়ে কি পরিমাণ কিছু হইলো, ওই যে জারা নামের যে মেয়েটা, তাকে তৈরি করা হয়েছে এই কারণে। এরা প্রত্যেকেই দীর্ঘদিনের, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছেন, আমরা কি ইতিপূর্বে মার্কিন কোন প্রেসিডেন্টের মুখে এরকম কোনো কথা শুনেছি যে এই কান্ট্রিতে আমাদের এত টাকা লব্ধি করা হয়েছে? $29 মিলিয়ন উনি যেটা বলেছেন, যেটা উনি
উনি কাগজে কলমে পেয়েছেন। অত্যন্ত সংখ্যা কম। জানি যে এই সব কাজ আসলে সবসময় চেকের মাধ্যমে হয় না, সবসময় প্রমাণ রাখা হয় না, তো তার বিনিময়ে যে পয়সা হয়েছে। এবং আমি বলবো না যে সে ডিপ স্টেট বলেন যাদের বলেন তাদের স্বার্থ রক্ষা মানে তাদের উদ্দেশ্য যে শুধুমাত্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশকে তুলে দেওয়া, ব্যাপারটা এরকম ছিল না। তারা তাদের স্বার্থ দেখছে, সেই স্বার্থের জন্য জঙ্গি গোষ্ঠীকে তারা ব্যবহার করছে, তাদের এই জঙ্গি গোষ্ঠীর প্রয়োজন। এবং এই মাথা মোটা জঙ্গি গোষ্ঠী, আপনি জানেন যে এদের বুদ্ধি শুদ্ধির লেভেল কোন পর্যায়ের। একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষের যে গড় আইকিউ সেটা 74 থেকে 82-86 পর্যন্ত, মানে সারা পৃথিবীর মানুষের গড় আইকিউ কে ধরা হয় 100, সেখানে বাংলাদেশের হচ্ছে 74, 75, 76, মানে 82, কেউ কেউ বলছে 86 পর্যন্ত, রাইট? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, আমাদের কম্পারেটিভলি ইমোশনাল ইন্টেলিজেন্সটা একটু বোধহয় বেটার, কারণ কূটকৌশলটা আমরা ভালো বুঝি, খুব ভালো বুঝি। হ্যাঁ, ওইটা। কিন্তু যেহেতু আপনার ইন্টেলিজেন্স যে লেভেল সেটা যেহেতু খুবই পোর, সো কূটকৌশল তো লাগতে আপনার নলেজ লাগবে। আপনি নলেজ ব্যবহার করে আপনি কূটকৌশল করবেন না, পুরোটাই ফাঁকা, মাথা তো পুরো ফাঁকা। তা আপনি যতই কূটকৌশল জানেন, ওই লোকালি এই মানে ঘরের মধ্যে হট্টগোল, ওরে যে রোকে আপারে দুইটা গাল, আপনাকে দুটো চর থাপ্পড়, এর চেয়ে বেশি কিছু আপনি করতে পারবেন ওই পর্যায়ের ক্ষমতা দেয় নাই। তো সেই কারণেই